এইখানে অনেকে আছেন আপনারা নজরুল বিশেষজ্ঞ, আমি নজরুল বিশেষজ্ঞ নই, একজন বিশেষজ্ঞ আমাদের সামনে আছেন। হ্যাঁ, উনি একটা অসাধারণ বই লিখেছেন, নজরুল গীতির গানের বলে বৈভব, চিত্ত সম্পদ বলতে পারেন। তো আমি অত বিস্তৃত যাচ্ছি না, আমি প্রথম দিকে নজরুলের কথাই বলবো। আচ্ছা, তো আমার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে আধুনিকতার মহিমা। এগুলো হচ্ছে অনুবাদ কথা, আধুনিকতাও একটা অনুবাদ, মহিমাও একটা অনুবাদ। আমি কিসের অনুবাদ করলাম সেটা বলবার জন্য আপনাদের বলছি প্রয়োজন হলে বোর্ডে লিখতে হবে। ইংরেজিতে একটা শব্দ চালু আছে অরা, বানান করা হয় AURA। এইটারই অনুবাদ আমি মহিমা করেছি। এটা যে সঠিক অনুবাদ নয় সেটা আপনাদের আগে আমি বলবো, কিন্তু এটা আনুমানিক অনুবাদ। আপনি এটাকে সম্ভ্রম বলতে পারেন, মহিমাও বলতে পারেন। কেন মহিমা বলেছে সেটাই বলি। আধুনিকতা বলতে আমরা কে কি বুঝি জানি না। আমাদের অনেক সময় ইতিহাসের বই যারা পড়ি, আধুনিকতাকে আমরা দেখি 3 যুগের এক যুগ হিসেবে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এটা হচ্ছে আধুনিকতার প্রচলিত অর্থ, যেটার অর্থ ইংরেজি অনুবাদ না করলে তো কথা বলা যায় না, যেটাকে অনেকটা বলা হয় কনটেম্পোরারি। কনটেম্পোরারি কথার গঠন হচ্ছে টেম্প মানে সময়, কন মানে উইথ। আমরা যে সময় আছি সেই সময়কে আধুনিক বলা হয়। কাজে সবসময় ঘড়ির কাঁটা আধুনিক, সবসময় যেখানে আছে। এটা হচ্ছে আধুনিকতার একটা ধারণা। শুধু ধারণা হলে আমি এটা উচ্চারণ করতাম না, এইটার পেছনে একটা ইতিহাসও আছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই মনে করেছেন যে মাঝে মাঝে ইতিহাস গতি পরিবর্তন করে, মোড়, নদী যেমন মোড় পরিবর্তন করে, সময় সেরকম মোড় পরিবর্তন করে, সেটাকে আধুনিক বলা হয়। এই ধারণাটাই হচ্ছে প্রচলিত ধারণা, সবচেয়ে শক্তিশালী ধারণা। কিন্তু এটা সবচেয়ে সঠিক ধারণা কিনা সেটা আমরা বলবো না। আমি বেশি লম্বা আলোচনা যাব না। ফরাসি দেশের কবি বোদলেয়ার, যার কবিতা কিছু কিছু আমি অনুবাদ করি, তিনি বলছেন, তার একটা বিখ্যাত প্রবন্ধ আছে আধুনিক জীবনের চিত্রকর, দ্য পেইন্টার অফ মডার্ন লাইফ। সেখানে তিনি মডার্নের ব্যাখ্যা দিয়েছেন অদ্ভুত। তিনি বললেন প্রত্যেক যুগেই একটা আধুনিক যুগ থাকে। যেমন আজকে যে সাহিত্যকে আমরা ধ্রুপদী, চিরায়ত বা ক্লাসিক বলছি, বলে তার যুগে সে আধুনিক ছিল বলেই আজকে সে আমাদের জন্য ধ্রুপদী হয়েছে। যেমন নানান উদাহরণ দিয়ে বলে হোমারের কাব্য অথবা এই দেশে মহাভারত, এগুলি তার যুগে যখন লিখিত ছিল তখন সে আধুনিক ছিল। তাহলে প্রত্যেক একটা আধুনিক, একটা অনাধুনিক প্রত্যেক যুগেই থাকে। তাহলে আধুনিক সংক্রান্ত আরেকটা ধারণা হলো প্রাচীন যুগে একটা আধুনিক ছিল, মধ্যযুগে একটা আধুনিক ছিল, আধুনিক যুগে একটা আধুনিক আছে। তো বোদলেয়ারের এই ধারণার থেকেই আমি শুরু করেছি যে আসলে আধুনিকতা বলতে রবীন্দ্রনাথ যা বলছিলেন সেটা সঠিক নয়। আমাদের দেশে রবীন্দ্রনাথের সমালোচনা করলে লোকে সাম্প্রদায়িক বলে, এটা আরেকটা অসুখ। মানে রবীন্দ্রনাথের যে কোনো সাধারণ তত্ত্বগত ধারণা করে যদি আপনি বলেন রোমান্টিক ধারণা কেউ বলেন, সমস্যা হয়। তো সেটা কলকাতা যখন আলোচনা করতে গেলাম, আমার সবাই যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আনন্দবাজার পত্রিকায় চাকরি করেন, তার একটা ডক্টরেট ডিগ্রি আছে, তার নাম অনির্বাণ মুখোপাধ্যায়। উনি আমার পাশে বসলেন, বয়সে আমার অনেক ছোট। উনি বলেন নজরুল ইসলাম আধুনিক, সে তো কোনোদিন শুনিনি। নজরুল ইসলাম আধুনিক হয় কিভাবে? শুনতাম উনি কালী পুজো, চণ্ডী পুজো এসব করতেন, কিন্তু আধুনিক এইরকম গুজব তো কেউ কোনোদিন প্রচার করেনি। দেখি সলিমুল্লাহ খান কি বলে, এটা রেকর্ড আছে, আপনার ইউটিউবে দেখতে পাবেন। তো এই সমস্যাটা আপনারা আশা করি করবেন। নজরুল ইসলাম আধুনিক বলা আমার উদ্দেশ্য নয়। আধুনিকতা কি, এটার জন্য নানা রকম সংজ্ঞা আছে। তো নজরুল ইসলামের একটা কবিতার নাম হচ্ছে আমার কৈফিয়ত। সেই কবিতাটার মধ্যে নজরুল ইসলাম যে ধরনের কথা বলেছেন তাতে আধুনিকতার একটা সংজ্ঞা পাওয়া যায়। আমি এটা বলছি, নজরুল ইসলাম আধুনিকতার কোনো প্রবন্ধ লিখছেন বলছি না, যদিও বা তিনি বেশ লেখাপড়া জানতেন, বর্তমান বিশ্ব সাহিত্য প্রভৃতি প্রবন্ধ তার আছে, কিন্তু আমার কৈফিয়ত কবিতার মধ্যে যে আধুনিকতার ধারণা আছে সেটাই হচ্ছে আমি তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু তুলে ধরতে হলে আপনাকে আমার একটা পটভূমি লাগবে, সেই পটভূমিটা বলি আমি এখন। আধুনিকতার মহিমা কথাটা হচ্ছে ইংরেজি অনুবাদ করলে ভালো হয়, যারা ইংরেজির অধ্যাপক আছেন এখানে তারা এটা ভালো বুঝবেন। এটাকে ইংরেজি হবে দি অরা অফ মডার্নিটি। আধুনিকতার অরা কি জিনিস, এখন অরা কথাটার থেকেই আমি শুরু করতে চেয়েছি, মহিমা লিখেছি। একদম গোড়ায় যদি যাই, অরা কথাটা গ্রিক ভাষার শব্দ, যেটার আক্ষরিক করতে হচ্ছে বাতাস। অথবা সকালবেলা আমরা পূবাল হাওয়া পশ্চিমে যাও বইয়া, আমার সালামখানি লইয়া, এই যে হাওয়া, এটাকে অরা বলা হয়। ইংরেজিতে অনুবাদ করলে এয়ার, ব্রিদিং অথবা ব্রিজ, পূবাল হাওয়া। এই হাওয়া থেকে এটা আস্তে আস্তে নানা অর্থ অর্জন করেছে। কোন জিনিসের দিকে যখন আমরা বিস্ময় বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকি
বলে এইটা জিনিসটার অরা। যেমন অনেক দূরের পর্বতমালা, যখন কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকেন, সত্যজিৎ রায়ের ছবি আছে না, আপনি দার্জিলিং থেকে ওইদিকে তাকিয়ে থাকেন, কেমন যেন একটা মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের অনুভূতি হয়। দূরের জিনিস এমনকি কাছে আসলেও তাকে অচেনা মনে হয়। এই ধরনের মহিমা জিনিসের আমরা বলি, কেউ কেউ বলেন আমি হিমালয় পর্বত দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, এরকম কথাবার্তা অনেকে ফিডেল কাস্ট্রোর নামেও উদ্ধৃতি দিয়েছেন। এগুলি হচ্ছে মহিমা। অথবা কোনো জিনিসের যেখানে মহিমা নাই তার মধ্যে মহিমাত্ব আমরা আরোপ করি, এই কথাটা আমরা জানবো। আধুনিক কবিতার গোড়ার যুগে বাংলাদেশেও রবীন্দ্রনাথ সেই মহিমার উচ্চতায় উঠেছিলেন বাঙালি সাহিত্যিকদের কাছে, সেইটাকে আমরা মহিমা বলতে পারি। সেই নজরুল ইসলামের আমার কফিয়ত কবিতা দেখবেন সেই মহিমার উপরে দুই একটা আঘাত আছে। এখন যার কাছ থেকে আমি শুরু করেছি, যার নাম ওয়াল্টার বেনিয়ামিন, দেখেন তিনি নজরুল ইসলামের 7-8 বছর আগে জন্মেছিলেন। 1892 হচ্ছে তার জন্মসন। নজরুল ইসলাম বলেন যে তার বয়স বেশি না, 1899 শুরু, আরো 2-1 বছর আগে জন্মগ্রহণ করতে পারেন, এটা নিয়ে আমাদের তর্ক করার কিছু নাই। তাহলে দুটো হিসাব ধরলে ওয়াল্টার বেনিয়ামিন নজরুলের 7-8 বছরের বড়। ওয়াল্টার বেনিয়ামিন সাহেব মারা গেছেন 1940 সনে, জার্মানি থেকে পালিয়ে চলে যাওয়ার সময় ফ্রান্স হয়ে স্পেনে যাওয়ার পথে পথে মারা গেছেন। ওইখানে তার কবর বলে একটা জায়গা আছে, ওইটা আসলে তার কবর কিনা কেউ জানে না। তাহলে তিনি বেঁচে ছিলেন মাত্র 48 বছর। নজরুল ইসলাম বরঞ্চ 1942 সনেই তার বাক শক্তি হারিয়ে ফেলেন, তারপর তিনি আর কোনোদিন ভালো হননি। যদি 1976 পর্যন্ত বেঁচে ছিলেন, তার কার্যত সাহিত্য জীবন 42 সনে শেষ। তাহলে তার মোট সাহিত্য জীবন 20-22 বছর। এই হচ্ছে নজরুল। আমার এখানে মজা হচ্ছে ওয়াল্টার বেনিয়ামিন অরার সংক্রান্ত, আধুনিকতার সাথে অরার সম্পর্ক, এই বিষয়ে 1930-এর দশকের মাঝামাঝি, বিশেষ করে 35 সন, 36 সন, 37 সনে অনেকগুলি প্রবন্ধ লিখেছিলেন। তার মধ্যে একটা অতি বিখ্যাত প্রবন্ধের নাম হচ্ছে 1936 সনে লেখা, বাংলায় বললে আর কি, যে বর্তমানে যান্ত্রিকভাবে যখন শিল্পকলাকে পুনরুৎপাদন করা যায়, যেমন সিনেমা, ফটোগ্রাফি তৈরি হয়েছে, এই যুগে শিল্পকলার অবস্থা কি, এইরকম একটা প্রবন্ধ তার আছে, দ্য ওয়ার্ক অফ আর্ট ইন দ্য এজ অফ টেকনোলজিক্যাল রিপ্রোডিউসিবিলিটি। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেউ কেউ এখানে পড়ান, অনেকে তো পড়েছেন, আপনারা যারা পড়েন নাই তারাও ভবিষ্যতে পড়বেন। জার্মান লেখা ইংরেজি অনুবাদে বলছি আমি, বাংলা অনুবাদও কেউ করেছেন, কিন্তু সেই অনুবাদ এখনো ঠিক বোধগম্য হয়ে ওঠেনি, সময় লাগবে। তো আমি বলবো যে সেই প্রবন্ধে যে ধারণা উনি ব্যক্ত করেছেন, তার অন্তত 11 বছর আগে নজরুল ইসলাম আমার কৈফিয়ত কবিতায় একই ধরনের ধারণা ব্যক্ত করেছেন। এইটা ছিল আমার নতুন বলতে পারেন আবিষ্কার, কারণ প্রবন্ধ ছাপাইতে হলে নতুন কথা বলতে হয়। কলকাতায় গিয়ে আমি নতুন কথাটাই বলতে চেয়েছিলাম, দেখলেন যে আমার বন্ধুরা এটা শুনতে প্রস্তুত নয়। যাই হোক, এখন আমি ওয়াল্টার বেনিয়ামিনের রেফারেন্স দিয়ে বলি, বেনিয়ামিন কি করে এই ধারণায় পৌঁছলেন। বেনিয়ামিন মোটামুটি তার সাহিত্য জীবনে নজরুলের প্রায় সমান। তিনিও প্রথম মহাযুদ্ধের পরে 1919 সনে প্রথম তার পিএইচডি থিসিস পাস করেন 19 সনে। তারপরে তিনি বিভিন্ন প্রবন্ধ লেখা শুরু করেন। বোদলেয়ারের কবিতার কিছু অংশ তিনি অনুবাদ করেছিলেন জার্মান ভাষায়, সেটা এখনো পাওয়া যায়। সেই কোন অংশ অনুবাদ করেছিলেন? বোদলেয়ারের যে বিখ্যাত কবিতার বই, এটার নাম হলো লে ফ্লর দু মাল, যে অশুভের ফুল বলে অনুবাদ করা হয় বাংলায়, ফ্লাওয়ার্স অফ ইভিল। এটার একটা অংশের নাম হচ্ছে তাবলু প্যারিজিয়ান, প্যারিস দৃশ্যাবলী। সেইটাই অনুবাদ করেছিলেন ওয়াল্টার বেনিয়ামিন জার্মান ভাষায় এই 1921-22 সনে। মানে তিনি বোদলেয়ার সাথে তখন থেকে পরিচিত, কিন্তু তার অনেক পরে 1937, 38, 39 সনের দিকে তিনি বেশ কটা প্রবন্ধ লেখেন। তার মধ্যে একটা বিখ্যাত প্রবন্ধের ইংরেজি নাম হচ্ছে সাম মোটিভস ইন বোদলেয়ার, বোদলেয়ারের ব্রত, এই নামে অনুবাদ করতে পারি আমরা বাংলায়। যাই হোক, এই কথাগুলি বললাম, এগুলো একান্ত ক্লাসরুমে বলার কথা, এরকম পাবলিক বক্তৃতা না বললেও চলে। এই হচ্ছে পটভূমি। এখন সেই পটভূমিতে ওয়াল্টার বেনিয়ামিন থেকে আমি সূত্র পাই, নজরুলের প্রবন্ধটা, কবিতাটা আমি বুঝতাম না যদি ওনার প্রবন্ধ না পড়তাম। এই হচ্ছে তার কাছে আমার ঋণ। তো উনি কি বলেছেন? উনি বললেন বোদলেয়ার যখন মারা যান 1867 সনে, যারা ইতিহাসের খবর রাখেন তারা জানেন 1867 আমাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। ওই বছর কার্ল মার্কসের ক্যাপিটাল বইটার প্রথম খণ্ড বের হয়। ইউরোপের ইতিহাসে যারা অভ্যস্ত তারা জানেন। তো সেই বছর বোদলেয়ার মারা যান। মারা যাওয়ার পর তার অনেক অপ্রকাশিত কবিতা থেকে গিয়েছিল। ওনার জীবনকালে ওনার একটাই কবিতার বই বেরিয়েছিল, ওই লে ফ্লর দু মাল। এটাই তাকে জগৎ বিখ্যাত করেছে, ফরাসি দেশে বিখ্যাত করেছে। তার এই যে কাগজপত্র পড়ে আছে, তার মধ্যে বন্ধুরা একটা কবিতা খুঁজে পান।
তখন সম্পাদকেরা তার বন্ধু তার মৃত্যুর 2 বছর পরে ওই বইটা বের করেন। বইটার নাম হচ্ছে লো স্প্লিন দে প্যারি, দি স্প্লিন অফ প্যারিস। এই স্প্লিন কথাটা একটা বেশ জটিল কথা, আমরা এটার বাংলা অনুবাদ করছি প্লিহা বলে বাংলায়। তো সেইটা আমি অনুবাদ করেছি সেই বইটা, আমার বইটা হয়তো শিগগিরই বেরোবে। তো সেইখানে 50টি কবিতা আছে, তার মধ্যে 46 নম্বর কবিতাটির কথা আমি বলছি, যেটার নাম হচ্ছে পাহ ডোরেওল, মানে অনুবাদ করলে হবে লস অফ অ্যান অরেওল। অরেওল কথার সাথে অরার সম্পর্ক আছে, এই জন্য আমি বোর্ড আনতে বলেছি, পরে আমি লিখে দেবো। অরা জড়িত, মাথার উপর যখন আমরা টোপরে রঙিন টোপর পরে, অনেক সময় সঙ্গেরা পড়ে, অনেক সময় রাজারা পড়ে, দেখেন একজন জ্যোতির যীশু খ্রিস্টের মাথায় একটা তাজ দেওয়া হয়, তার থেকে আলো ছড়িয়ে পড়ে, আলোর টোপর বলা যায়, এটাকে অরেওল পরে ফ্রেঞ্চ ভাষায়। তো পাক অরেওল মানে আমার আলোর টোপর হারিয়ে গেল। এইরকম একটা 1 পৃষ্ঠা কবিতা বোদলেয়ার লিখেছিলেন। তার বন্ধুরা কবিতাটা পাওয়ার পর বলে এটা রচনাবলীর মধ্যে নেব কি নেব না, এটাকে আদৌ কবিতা হয়েছে, এর গদ্য কবিতা, এটা কত কবির লেখা অনেক সময় চিঠিপত্রের মতো। কি ভেবে আমাদের সৌভাগ্য, তারা শেষ পর্যন্ত এটা বর্জন করেন নাই। গলা টিপে মারতে চেয়েছিল শিশুটিকে, কিন্তু যে কোনো কারণে বলে না, এই শিশুটা বেঁচে গেছে, জন্ম নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে কিছু বলে অস্বীকার করে। সেই কবিতাটাই আমি আপনাদের পড়ে শোনাই, আমি বাংলা অনুবাদ করেছি, আমার অনুবাদ খুব ভালো নয়, এইটা থেকে আমি শুরু করব। এইটা পড়ে বেনিয়ামিন টের পেলেন আধুনিকতার সংজ্ঞা এর কবিতার মধ্যে আছে। আধুনিকতা মানে কি, যে কবিতার মধ্যে অরা হারিয়ে গেছে, ওই মাথার টোপর হারানোর মতো। তা আগে গল্পটা পাঠ করি। কবিতার নাম হলো, আমি বাংলা অনুবাদে করেছি, পাক অরেওলের নাম হারানো টোপর। অনেকে জ্যোতির বলয় টলয় কপিন অনুবাদ করেছে, আমার বন্ধু আছেন বিধান রিবের, উনি এক জায়গায় অনুবাদ করেছেন জ্যোতির বলয়। এটা খারাপ নয়, কিন্তু আমার এখানে খাপ খাবে না কবিতায়। কবিতার বিষয়বস্তু পড়লেই বুঝতে পারবেন আপনারা, আমি একটু আস্তে করে পড়ি। ওহে, 2 জন লোকের মধ্যে কথাবার্তা হচ্ছে, একজন বলছে ওহে এ কি আপনি এখানে? বন্ধু আমার, আপনি এই বদখত জায়গায়? আপনি নির্যাস পিপাসু, আপনি অমৃত সেবী, প্রকৃত প্রস্তাবে আমাকে বিস্ময়ে অভিভূত করিতেছে ইহাই। আমি সাধু ভাষায় অনুবাদ করি, এবার দেখবেন। আপনারা বোদলেয়ারকে সাধু ভাষায় লিখতো, আমি তো জানি না, তো ফরাসিতে লিখতেন। বন্ধু আমার, দ্বিতীয় জন উত্তরে বলছে, মানে অর্থাৎ যাকে দেখে আরেকজন বিস্ময় করলো, তারপর দ্বিতীয় জনের সংলাপ। বন্ধু আমার, জানেনই তো ঘোড়ায় আর গাড়িতে আমার বড়ই ভয়। এই একটু আগে বড় তাড়াহুড়া করিয়া বড় রাস্তাটা পার হইতেছিলাম, এখানে মৃত্যু চারিদিক হইতে একসঙ্গে লাফাইয়া আসিতে থাকে। ওই চলন্তিকা নৈরাজ্যের মাঝখানে কাদার কুঁড়ির উপর যেই লাফ দিলাম, অমনি আমার মাথার টোপরটা আচমকা এক ধাক্কায় খসিয়া খোয়ার আস্তা করে পড়িল। জিনিসটা আবার কুড়াইয়া লইবার সাহসী হইল না আমার। মাথার মুকুট হারাইবার বেদনাটা হাড্ডি ভাঙার কারণ হইবার চাইতে কম দুর্ভাগ্যের ব্যাপার মনে হইল। মনে মনে বলিলাম, কোন কোন দুঃখের বিষয় হয়তো সৌভাগ্যের বার্তাও বহন করিয়া আনে। এখন আমিও আর 10 সাধারণ জীবের মতন লোকচক্ষুর অগোচরে চলাফেরা করিতে পারিতেছি, ছোট লোকে কাজ কারবারে লিপ্ত হইতেছি, আর আত্মসমর্পণ করিতেছি জঘন্যের করতলে। এই তো আমি যেমন দেখিতেছেন, গোপে লক্ষণে সব দিকেই আপনার মতন। এখন দ্বিতীয় জনের বক্তৃতা শেষ হলো। তৃতীয় জন বলছে, আপনার তো কমপক্ষে একটা হারানো টোপর বিজ্ঞপ্তি সাঁটা কিংবা বিজ্ঞপ্তি হাতে পুলিশের শরণাপন্ন হওয়া কর্তব্য। তখন আমাদের আগের কবি বলছেন, ও আল্লাহ, মোটেই না, আমার তো এখানেই ভালো লাগিতেছে। আমাকে চিনিতে পারিয়াছেন শুদ্ধমাত্র আপনি, আর কেউ নয়। তাছাড়া মান সম্ভ্রম জিনিসটা আমাকে বিরক্তও করে। তারপর বদ কোন কবি উহা কুড়াইয়া উদ্যত চিত্তে মাথায় পরিধান করিবেন, ভাবিতে বেশ মজাই লাগিতেছে। কাহাকেও সুখী করিতে পারা কি যে আনন্দের জিনিস, বিশেষ এমন কাহাকেও যাহাকে দেখিলে হাসি পায়। আমার বিসর্গ কি চন্দ্রবিন্দুর কথা ভাবুন তো,
আহা কি যে মজা হইবে। এই হচ্ছে কবিতাটা। ইংরেজিতে বা ফরাসিতে আছে ওয়াই অর জেড, আমি এটাকে বিসর্গ আর চন্দ্রবিন্দু করেছি বাংলা বর্ণমালা শেষ বর্ণ আকারে, মানে তো দি লাস্ট ম্যান চন্দ্রবিন্দু, এর আগের ম্যান বিসর্গ, ইংরেজিতে হচ্ছে জেড এবং হলো ওয়াই। এটা তো এখনো ছাপাই নাই, দেখছেন প্রুফ করতেছি। তো সেই জন্য এই কবিতাটা দিয়েই বোদলেয়ার আলোচনা শুরু করেছিলেন, বোদলেয়ারের আলোচনা শুরু করেছিলেন বেনিয়ামিন। এটা 1936-37 দিকের লেখা আর কি। তো বেনিয়ামিনের সেসব লেখা প্রকাশিত হয়েছে অনেক পরে জার্মানিতে রচনাবলীর মধ্যে 1955 সনে। আমরা ইংরেজি অনুবাদে পেয়েছি 70-এর দশকে। এই হচ্ছে কাহিনী। এখন এইটা পড়ার পরে আমার মনে হলো বেনিয়ামিনের আধুনিকতা সম্পর্কে বক্তব্য কি, সেইটা আমি আপনাদের তার ওই বিখ্যাত প্রবন্ধ থেকে 2টা লাইন পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন। এটা ইংরেজিতে পড়বো এবং এটা বাংলা অনুবাদ করবো আমি মুখে মুখেই। তার যে প্রবন্ধটার নাম হচ্ছে দি ওয়ার্ক অফ আর্ট ইন দ্য এজ অফ টেকনোলজিক্যাল রিপ্রোডিউসিবিলিটি। এটা প্রথম অনুবাদের মধ্যে লিখছিলেন ইন দ্য এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশন। ওই অনুবাদ সঠিক নয়, মানে জার্মান থেকে করেছে, এটা অনেকটা সঠিক অনুবাদ। তো এখানে উনি বলছেন বেনিয়ামিনের লক্ষ্য কি ছিল 1920-এর দশকে। আপনারা জানেন ইউরোপে তখন ফ্যাসিবাদের জয়, ইটালিতে মুসলিনি ক্ষমতায় আসছেন 1922-এ, জার্মানিতে হিটলার যদিও ক্ষমতায় আসছে 1933-এ। এই প্রবন্ধ লেখা হচ্ছে 1935-36-এর দিকে, এবং বেনিয়ামিন তখন জার্মানির বার্লিন থেকে চলে গেছেন প্যারিসে নির্বাসনে। ওই প্যারিস থেকে পালাবার সময় তিনি মারা যান, আলপস পর্বত পার হওয়ার সময়, ওই পিরিনিস পর্বতমালা পার হওয়ার সময় মারা যান। তো ওই সময় তার উদ্দেশ্য ছিল যেটাকে ফ্যাসিবাদ বলা হয়, তাদের যে প্রচারিত শিল্প আদর্শ তার বিরোধিতা করা। উনি বলেন প্রাচীন যে কবিরা, মানে সোজা কথায় বলতে গেলে রবীন্দ্রনাথের মতো কবি যারা, ইউরোপের মাপে বলছি, এদেরকে ফ্যাসিস্টরা ব্যবহার করতেছে। আপনারা সকলেই জানেন রবীন্দ্রনাথ ইটালি গিয়েছিলেন 1926 সনে এবং তিনি মুসলিনের সাথে দেখা করেছিলেন। এটা লুকাবার জন্য এখন আমাদের অনেক কষ্ট করতে হয়, আপনারা সকলে জানেন, এটা লজ্জার বিষয়। এটা ঢাকবার জন্য আমরা রবীন্দ্রনাথকে রাশিয়া পাঠাইলাম, রাশিয়ার চিঠি লিখলেন, মানে ইতিহাসে তো কোনো কিছুকে গোপন করা যাবে না। বেনিয়ামিনের উদ্দেশ্য ছিল ফ্যাসিস্টদের যে শিল্প দর্শন তার বিরোধিতা করা। সেটা করতে উনি বললেন আমরা রোমান্টিক আধুনিকতার যে ধারণা পোষণ করেছি এটা ফ্যাসিবাদকে সহায়তা করতেছে, এটার বিরোধিতা করা দরকার। এই জন্য তিনি এই প্রবন্ধটা লেখেন। শুরুতেই আছে এইভাবে, ওনার ভূমিকাটা আমি শুধু লিখছি। উনি এখানে বলছেন যে বর্তমানে শিল্পকলার ক্ষেত্রে কি কি ঘটছে, এটা বলতে গিয়ে তার একটা লাইনে শুধু আমি পড়ি। এখন যে ধারণা, দি ডায়ালেকটিক অফ দিস কন্ডিশনস অফ প্রোডাকশন ইজ এভিডেন্ট ইন দ্য সুপারস্ট্রাকচার নো লেস দেন ইন দ্য ইকোনমি। উনি মার্কসের রেফারেন্স দিয়ে বললেন সমাজে যে কি পরিবর্তন হচ্ছে, শুধু অর্থনীতিতে পরিবর্তন হয় না, অর্থনীতির উপরের স্তর যেখানে আছে কালচার, ধর্ম, এখানেও পরিবর্তনটা আসে, তবে একটু ধীরে পরবর্তীতে আসে। তারপরে উনি বলছেন থিসিস ডিফাইনিং দি ডেভেলপমেন্টাল টেন্ডেন্সিস অফ আর্ট can therefore contribute to the political struggle in ways that it would be a mistake to underestimate. মানে বলে আমার এই শিল্পকলার আলোচনাকে আপনারা মনে করতে পারেন অকাজের কাজ। আমি এখানে বক্তৃতা দিতে আসলাম, একজন মন্তব্য করছে দেশে বিদ্যুৎ সংকট আর আপনি বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। এই মন্তব্যটা খারাপ নয়, ভালোই আর কি। আমি ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে এক আলোচনায় অংশ নিয়েছিলাম এক পত্রিকার অফিসে, এটা তোমার ইউটিউবে দিয়েছে, নিচের অজস্র মন্তব্য। দেশ এখন বিদ্যুৎ নাই, দেশের লোডশেডিং চলছে, আর আপনি ইউক্রেন শব্দ মানে ওইটা তো ভদ্র কথা, ইউক্রেন মারাচ্ছেন। ইউক্রেন এখানে আপনার আধুনিকতা। এই জন্য উনি বললেন যে একটা পলিটিক্যাল আন্ডারস্টিমেট করা ঠিক হবে না। আসুন এখন তাহলে কেন আমি থিসিস এখানে পেশ করছি, উনি 19টা থিসিস পেশ করেছেন এই প্রবন্ধে 1, 2, 3 করে। বলে আমার থিসিস গুলো দে নিউট্রালাইজ এ নাম্বার অফ ট্রেডিশনাল কনসেপ্টস। অর্থাৎ আমি নিউট্রালাইজ মানে হচ্ছে তাদেরকে অকার্যকর করে দিচ্ছি। কাউকে নিউট্রালাইজ করে পুলিশের ভাষায় ওই জঙ্গিদেরকে নিউট্রালাইজ করো, মানে ওদের মেরে ফেলো, এই না ভাষাটা, নিউট্রালাইজ করাই বলে, এটাকে অকার্যকর করে দাও। বলে মাই থিসিস নিউট্রালাইজ এ নাম্বার অফ ট্রেডিশনাল কনসেপ্টস, কি এগুলি, সাচ অ্যাজ ক্রিয়েটিভিটি অ্যান্ড জিনিয়াস। আমরা এগুলি বিনা বাক্যে বিনা প্রশ্নে গ্রহণ করি। এই যে ফারুক সুমন সাহেব বললেন স্যারের সব কথা আমরা গ্রহণ করি না, আমি এই প্রথম দেখলাম উনি আমার সাথে দ্বিমত করেন। মানে আমার সাথে কেউ ভাব করে যেন দ্বিমত করা যাবে না, খুব দ্বিমত করতে হবে, দ্বিমত নয়, ত্রিমত, চতুর্মত, 19তম মত করবেন। তো সমস্যা হচ্ছে কি কি আইডিয়া গুলো, 4টা আইডিয়া শুধু আমি বলবো। ক্রিয়েটিভিটি এন্ড জিনিয়াস, আমরা কথায় কথায় বলি সৃষ্টিশীলতা এবং মহাপ্রতিভা, মনীষা প্রতিভা যাই বলেন, জিনিয়াস অনুবাদ করা কঠিন।
এই জিনিয়াস কথার সাথে আরবিতে যে আমরা জিন ইনসান বলি না, জিন, ওর কিন্তু সম্পর্ক আছে, যদি এটা আমরা কি খেয়াল করে না। আমরা বলছি হয়তো মানুষের বাচ্চা না, জিনের বাচ্চা। এই জিনি আর এই জিনিস কিন্তু একই জিনিস। জিনি ছিপির মধ্যে সিন্দাবাদ বন্দি করে রেখেছিল যাকে, ওই জিনি কিন্তু এই ইংরেজি জিনিয়াস শব্দের গোড়ায় কিন্তু, বাই দ্য ওয়ে। তারপরে আছে ইটারনাল ভ্যালিউ অ্যান্ড মিস্ট্রি, আরেক অনুবাদে বলেছি সিক্রেসি। আমি বাংলাদেশের রহস্যের জট, আবু সঈদ আইয়ুব সাহেব বলেন রহস্যিকতা। এই চারটা ধারণা উনি বলেন যে বর্তমানে ফ্যাসিস্টরা যেটুকুর উপর ভিত্তি করে ইউরোপে তাদের সিনেমা বানাচ্ছে এবং হিটলারের পক্ষে প্রচার চালাচ্ছে, তার মূল আইডিয়া হলো চারটা। উনি বললেন, মানে বেনিয়ামিনের সাথে একমত হতে হবে এটা বলতেছেন, আগে আমি রিপোর্ট করি উনি কি বলছেন। মানে ডোন্ট শুট দ্য মেসেঞ্জার, যে বার্তাবহ তাকে গুলি করবেন না, আগে শোনেন তারপরে আপনি সমালোচনা করবেন। বলছে ক্রিয়েটিভিটি অ্যান্ড জিনিয়াস, ইটারনাল ভ্যালু অ্যান্ড সিক্রেসি অর মিস্ট্রি, এই ধারণাগুলোকে